আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আর কিছুদিন পরই তোমাদের টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। তোমাদের মধ্যে এখন অনেকেই চিন্তিত যে তোমরা টেস্টের আগে তোমাদের সিলেবাসটাকে কিভাবে গুছিয়ে নেবে, কারণ তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে যাদের সিলেবাস কিছুটা বাকি বা তাদের কিছুটা সিলেবাস এখনো কমপ্লিট করা হয়নি। অনেকেই আছে যাদের কিনা পুরো সিলেবাসটাই শেষ, আবার অনেকেই আছে যারা কিনা খুব ভালোভাবে এখনো শুরুই করতে পারেনি। তো সবার জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। সঙ্গে আছি আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, বর্তমানে তোমাদের সিচুয়েশন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তোমাদের মধ্যে বর্তমানে তিন ধরনের স্টুডেন্টস পাওয়া যাবে। এক ধরনের ফার্স্ট, যেটা নিয়ে যদি কথা বলি, যাদের বর্তমানে সব কিছু পড়া শেষ, বর্তমানে সব শেষ, মানে 100% সিলেবাস এরা অলরেডি কমপ্লিট করে বসে আছে। ঠিক আছে। দুই নাম্বার যে ক্যাটাগরি স্টুডেন্ট পাবো, যাদের কিনা 50 থেকে 70% সিলেবাস শেষ হয়েছে, বাট পুরোটা এখনো শেষ করতে পারে নাই, কিছু কিছু টপিক বাকি আছে। থার্ড যে শ্রেণীর স্টুডেন্ট, তারা হলো বিলো 50%। অর্থাৎ এরা এখনও তার টোটাল এসএসসি সিলেবাসের 50%ও এখন পর্যন্ত শেষ করতে পারে নাই। তারা এখন পর্যন্ত 50% সিলেবাসও শেষ করতে পারে নাই। এদের জন্য সমবেদনা। এরা 2 বছর করলোটা কি? তো যাই হোক, তুমি যেই শ্রেণীর স্টুডেন্টই হও না কেন, টেস্ট পরীক্ষায় তোমার ভালো করতে হবে এবং এসএসসিতে তোমার একটা ভালো জিপিএ, অর্থাৎ জিপিএ 5 এবং একটা ভালো মার্কস, গুড মার্কস ক্যারি করতে হবে, যাতে করে তুমি তোমার ডিজায়ার্ড কলেজে ভর্তি হতে পারো। তাই তো? তো তুমি যেই ক্যাটাগরি স্টুডেন্টই হও না কেন, তুমি যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হও, তুমি অলরেডি ট্র্যাকে আছো। বাট ইফ ইউ আর বিলং ফ্রম থার্ড ক্যাটাগরি, তুমি যদি তৃতীয় ক্যাটাগরি স্টুডেন্ট হও, তো সেক্ষেত্রে তোমার অনেক বেশি চাপ নিতে হবে এখন, কজ তুমি এতদিন চিল করছো, অনেক সময় নষ্ট করছো, বাট এখন তোমার মিনিমাম ডেইলি 10-12 ঘন্টা পড়তে হবে। পড়ে তোমার সিলেবাসটা কভার করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আসলে কিভাবে কি শুরু করবে? যারা অলরেডি সিলেবাস কমপ্লিট করে বসে আছো, বা যাদের কিছু বাকি আছে, বা যাদের কিছুই হয়নি, তোমরা এখন কিভাবে কি শুরু করবে চলো দেখি। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ফার্স্টে করণীয় হলো টেস্ট পেপার সলভিং করা। টেস্ট পেপার সলভিং বলতে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন যেগুলো কিনা বিভিন্ন বোর্ডে এসেছে, বোর্ড কোয়েশ্চেন সলভ করা। তারপর বিভিন্ন ভালো ভালো যেই ইনস্টিটিউশনগুলো আছে, ভালো ভালো স্কুল, তারপর ক্যাডেট কলেজ, এইসব ভালো ভালো ইনস্টিটিউশনগুলোর বা প্রতিষ্ঠানের যেই টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো সলভ করা। ঠিক আছে। এই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে তোমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে, বা সেই বিষয়গুলো নিয়ে তোমার নোটিস করে আগাতে হবে। আমি যদি ক্লিয়ারলি বলি, তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, তুমি দেখতে পাবা কিছু টপিকস আছে, কিছু টপিকস যা কিনা বারবার রিপিট হয়। তুমি দেখতেছো সেটা প্রতি বছরে রিপিট হচ্ছে। তুমি দেখতেছো সেই টপিকগুলা অনেকগুলো ম্যাক্সিমাম কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে বিভিন্ন ভালো স্কুলগুলো, বা ভালো স্কুলের বিভিন্ন পরীক্ষায় এই কোয়েশ্চেনগুলো আসছে। ম্যাক্সিমাম টাইমে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন করা হয়েছে। এইরকম যে টপিকগুলো রয়েছে সেগুলো তুমি মার্ক করে রাখবা। এই টপিকগুলা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই ইম্পর্টেন্ট টপিকগুলো কখন বুঝতে পারবা? তুমি যখন নিজের হাতে তোমার প্রশ্ন ব্যাংকটা, টেস্ট পেপারটা সলভ করবা। বর্তমান সময়ের তোমাদের ব্যাচে টেস্ট পেপার যদি পাওয়া নাও যায়, সেক্ষেত্রে বিগত বছরের টেস্ট পেপার কালেক্ট করে নিবা, সেটা সলভ করবা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো টেস্ট পেপার সলভ করতে গিয়ে এমন কিছু ম্যাথস বা এমন কিছু কনসেপ্ট থাকবে যা কিনা তুমি বারবার দেখার পরও বুঝতেছো না, বা বুঝতেছো বাট ভুলে যাচ্ছ, মনে থাকতেছো না। এই ধরনের যে টপিকগুলো রয়েছে, সেগুলো তোমার কি করতে হবে? এগুলোও মার্ক করে রাখতে হবে। এগুলো তুমি কি করবা? মার্ক করে রাখবা, যাতে করে এই টপিকগুলো তুমি পরীক্ষার আগে এক নজর দেখে যেতে পারো। এই টপিকগুলো কি হবে?
তুমি যখন মার্ক করে রাখবা কঠিন টপিকগুলো, যেটা তুমি বারবার দেখা লাগে, বারবার না দেখলে তুমি বুঝতে পারো না, সেগুলো কি করবা, মার্ক করার ফলে তুমি পরীক্ষার আগে শর্ট টাইমে একবার দেখে দিতে পারবা, পরীক্ষার আগে যেন দেখে যাওয়া যায়। ঠিক আছে? তো তুমি যখন টেস্ট পেপার সলভ করবা তোমার অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন তুমি বলতে পারো, আচ্ছা ভাইয়া আমি তো টেস্ট পেপার সলভ করবো, ঠিক আছে, বাট আমি তো এখনো সবগুলা অধ্যায় কমপ্লিট করতে পারি নাই। কি? আমি এখনো তো সবগুলা অধ্যায় কমপ্লিট করতে পারি নাই। এখন দেখো, এই টেস্ট পেপার যে সলভিং, এটা কিন্তু প্রত্যেকের করতে হবে। আমি যেই 3 ক্যাটাগরি স্টুডেন্ট বলছি, সেই 3 ক্যাটাগরি স্টুডেন্ট প্রত্যেকের করতে হবে, যাদের 100% সিলেবাস শেষ, ওদের তো কোনো সমস্যা নেই। বাট সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যাটাগরি ভাবতে পারো যে ভাই আমার তো সব সিলেবাস শেষ হয় না, আমি কেমন টেস্ট পেপার সলভ করবো। তো যারা সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট, তারা তোমাদের কমপ্লিটেড চ্যাপ্টারগুলোর 1 by 1 টেস্ট পেপার থেকে সলভ করে নিবা। বাট যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয় নাই, এই কমপ্লিটেড চ্যাপ্টার যখন তুমি টেস্ট পেপারের সাথে সলভ করতেছো, এটার প্যারালালি তুমি যেই চ্যাপ্টারগুলো হয় নাই, না হওয়া চ্যাপ্টারগুলো নিজে দেখতে থাকবা। না হওয়া চ্যাপ্টারগুলো তুমি বুঝার চেষ্টা করবা যে তোমার কোথায় ল্যাকিংস আছে, তোমার কি কি বুঝো নাই, সেগুলো তুমি কভার করবা, না হওয়া চ্যাপ্টার কভার করবা। এখন এটা পড়তে গিয়ে তুমি হয়তো অনেক কিছু নাও বুঝতে পারো, অনেক কনসেপ্টে তোমার সমস্যা হতে পারে, তো সেক্ষেত্রে তুমি অনলাইন অফলাইন তোমার টিউটরের হেল্প নিতে পারো। বা কোনো কনসেপ্ট বুঝতে গিয়ে যদি তুমি একবারে না বুঝো, তো সেক্ষেত্রে তুমি আমাদের সাথেও যোগাযোগ করতে পারো, আমাদের সায়েন্স নোবের যে কোনো ভিডিওর কমেন্টে, অ্যান্ড আমাদের ফেসবুক পেজে বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আমাদের জানাতে পারো। তো সেক্ষেত্রে আমরা তোমাদের সেই কনসেপ্টটা বুঝিয়ে দেবো। বাট যারা থার্ড ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ যাদের এখন পর্যন্ত বিলো 50% সিলেবাস কমপ্লিট হয়েছে, তারা কি করবা? ভাইয়া তোমরা এখন কোনো টপিক কনসেপ্ট কতটুকু বুঝতেছো, কতটুকু বুঝতেছো তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো তুমি কতটুকু প্র্যাকটিস করতেছো। ঠিক আছে? কারণ তোমার এখন আহ, বোঝার চাইতে প্র্যাকটিস করা বেশি ইম্পর্টেন্ট। এই কারণে তুমি যাই বুঝো না কেন চেষ্টা করবে বুঝার, বাট বুঝতে যদি সমস্যা হয়, সেই বোঝার ক্ষেত্রে বেশি টাইম ওয়েস্ট না করে চেষ্টা করবে টেস্ট পেপার ভালো করে প্র্যাকটিস করার। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যাবে তুমি অনেক কিছু অ্যারাউন্ড 70 থেকে 80% বা মোর দেন দ্যাট 90% কিছু কিছু ক্ষেত্রে তোমার এসএসসিতে কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা চেষ্টা করবা প্রত্যেকেই যে একটা রুটিন মেনটেন করার। তোমরা একটা রুটিন তৈরি করে নিবা যে তোমরা কোন দিন কোন সময় কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার কতটুকু পড়বা, একটা চ্যাপ্টার কতদিনে শেষ করবা, পার চ্যাপ্টারে তোমাদের কতটুকু সময় লাগা উচিত, পার চ্যাপ্টার টাইমিং। ঠিক আছে? তারপর তোমার পার সাবজেক্ট তোমার কতদিন লাগতে পারে, ডেজ। তুমি এসবে কিছু মিলায়ে তোমার নিজস্ব কমফোর্টেবল একটা রুটিন তৈরি করবা। এমন রুটিন তৈরি করবা না, এত স্ট্রিক্ট রুটিন তৈরি করবা না যেটা কিনা তুমি মেনটেনই করতে পারবা না। যে রুটিন তোমরা মেনে চলতে পারবা সেই রুটিন তোমরা তৈরি করবা, যাতে করে এই রুটিনটা ফলো করে তুমি তোমার সিলেবাসটা টাইমলি শেষ করতে পারো। তুমি যখন একটা ভালো একটা গুড ওয়াইজ রুটিন তৈরি করবা, তখন তুমি তোমার সিলেবাস একটা টাইমলি শেষ করতে পারবো। ঠিক আছে? সিলেবাস টাইমলি শেষ হবে। তো চেষ্টা করবা সবসময় একটা তুমি যেটা পারবা সেই ধরনের রুটিন তৈরি করার, স্ট্রিক্ট রুটিন তৈরি করা থেকে বিরত থাকার। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে বিষয় কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বিষয়টা কি? কনসিস্টেন্সি বিষয়টা হলো তোমাদের লেগে থাকতে হবে। অর্থাৎ তুমি আজকে লাইক ফার্স্ট ডে আমার ভিডিও দেখার পর খুব মোটিভেটেড হয়ে তুমি ফার্স্ট ডেতে লাইক 8 আওয়ার্স প্লাস পড়লা, তুমি সেকেন্ড ডেতে যাই কি করলা, 1 আওয়ার। থার্ড ডেতে কি করলা, পড়লাই না, 0 আওয়ার্স। ফোর্থ ডেতে যায় আবার কি করলা, আবার 2 আওয়ার্স পড়লা। তো এইভাবে থ্যাবড়া থ্যাবড়ি ছ্যাবড়া মার্কে পড়াশোনা করে আসলে ভালো রেজাল্ট করতে পারবে না। যেটাই পড়ো, যদি ডেইলি 8 ঘন্টা পড়ো, 8 আওয়ার্স প্লাস যদি ডেইলি পড়ো, সেটা তোমার মেনটেন করতে হবে প্রতিদিনের জন্য, যে আমি না ঠিক আছে আমি যা করছি করছি, এখন থেকে আমি ডেইলি 8 ঘন্টা পড়াশোনা করবো। এটা তোমার মেনটেন করতে হবে। ঠিক আছে? আবার মনে করো তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করছো, লাইক ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার তুমি কমপ্লিট করছো, কমপ্লিট করে তুমি ফিজিক্সের 4 চ্যাপ্টার বা 5th চ্যাপ্টার নিয়ে কাজ করতেছো বা টেস্ট পেপার সলভ করতেছো। এখন কিছুদিন পর, 1 সপ্তাহ পর দেখা যাবে কি তুমি সেই ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারের অনেক কিছু ভুলে গেছো, বা তুমি টেস্ট পেপারে কিছু একটা ম্যাথ দাগায় রাখছিলা, সেই ম্যাথটা এখন আর তোমার মনে পড়তেছো না যে আমি কীভাবে সলভ করছিলাম। হতেই পারে। তো
তো চেষ্টা করবা একটা নির্দিষ্ট টাইম গ্যাপ রেখে পূর্ববর্তী কনসেপ্ট রিভিউ করার। কি বললাম? চেষ্টা করবে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকবে, সেই টাইম পরে তুমি তোমার পূর্ববর্তী পড়াশোনা রিপিট করবা। লাইক তুমি ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার শেষ করছো আজকে, তুমি এক সপ্তাহ পর কোনো এক ফ্রাইডেতে বা স্যাটারডেতে তোমার যেদিন সময় হয়, তুমি সেই সেকেন্ড চ্যাপ্টার ফিজিক্সের সেই সেকেন্ড চ্যাপ্টারটা তুমি আবার একবার রিভিউ করলা। তুমি দেখে নিলা তোমার কোথায় কোথায় সমস্যা ছিল, তুমি কোন কোন ম্যাথে দাগ দিয়ে রাখছো বা কোন কোন ম্যাথ মার্ক করে রাখছো, কঠিন ম্যাথ, সহজ ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, তুমি সেগুলো আবার লাইক 2 ঘন্টা সময় দিয়ে তুমি রিভিউ করে নিলা। এক্ষেত্রে তোমার কি হবে, তুমি একটার পর একটা যখন তুমি চ্যাপ্টার শেষ করতে থাকবা, সবগুলো শেষ করার পর দেখা যাবে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর বাকি পূর্ববর্তী চ্যাপ্টারগুলো যেগুলো তুমি অলরেডি শেষ করছো ওগুলো যদি রিভিউ করো, তাহলে দেখা যাবে যে তুমি এন্ড অফ দ্য ডে তোমার সব চ্যাপ্টার শেষ হওয়ার পর তোমার সব কিছুই মনে আছে, তুমি কোনো কিছুই ভুলে যাও নাই। এই কারণে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। তুমি আজকে একটা চ্যাপ্টার পড়ছো, পড়ার পর আগামী 1 মাস পর পর্যন্ত ওই চ্যাপ্টার খুলেও দেখো নাই, 1 মাস পরে যাই দেখতেছো, তাহলে তো তুমি অনেক কিছু ভুলে যাবা। এটা খুবই স্বাভাবিক। সো এটা করা যাবে না, এটা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আমাদের যেসব আসে, তো এমসিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেনের জন্য কি করব? এমসিকিউ অ্যান্ড শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই আমাদের মূল বইটা ভালো করে পড়তে হবে। এনসিটিভি কর্তৃক যে মূল বইটা রয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে, রিডিং। কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির জন্য তো মূল বই পড়ার কোনো বিকল্প নাই, এখানে লাইন বাই লাইন অনেক প্রশ্ন থাকতে পারে এমসিকিউর জন্য। ফিজিক্সের জন্য ইম্পর্টেন্ট আমি কিছু টপিক বলতে পারি, যেমন আমাদের একক এবং মাত্রা নির্ণয়ে খুব বেশি আসে, একক একক এবং মাত্রা কোনো রাশির, খুবই ইম্পর্টেন্ট। ম্যাথের ক্ষেত্রে এমসিকিউগুলো আমরা চেষ্টা করবো ক্যালকুলেটর দিয়ে সলভ করা, ক্যালকুলেটরটা একটু ভালো করে নিজের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবো, যাতে করে ক্যালকুলেটর দিয়ে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সলভ করে ফেলতে পারি। অ্যান্ড ম্যাথের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার এমসিকিউতে সমস্যা হবে না, এবং শর্ট কোশ্চেনেও সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ। সো দ্যাটস ফর টুডে। যদি আর কিছু জানার থাকে বা কোনো সাজেশন, কোনো গাইডলাইন, বা তোমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কোনো কনসেপ্টে, আমাদের জানাতে পারো। আমাদের সায়েন্স নোভ চ্যানেলে কমেন্ট করতে পারো বা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। এনিথিং ইউ ওয়ান্ট, তুমি যেটা চাও সেটাই করতে পারো, আমাদের রিচ আউট করতে পারো, সমস্যা নেই কোনো। তো ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।